আমি সরকারকে আহ্বান জানাবো যে আপনারা এটাতে নজর দেন, কারণ শিক্ষাক্ষেত্রে যদি উন্নতি না হয় তাহলে আমাদের দেশেও উন্নতি আহরণ করতে পারবে না। এবং প্রতিটি সেক্টরেই দুর্নীতি রোধ করার জন্য সরকারকে ফার্স্টলি সব দিকে নজর দিতে হবে। এবং আমি আরেকটি কথা বলতে চাই যে যত দ্রুত সম্ভব দেশটাকে একটি আইনশৃঙ্খলা যে অবনতি আছে এই অবনতি থেকে দেশকে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোরের জন্য নির্দেশনার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কারণ দেশের অবস্থা একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য এই সরকারকে তাদের আস্থাকে মানুষের কাছে বিচলিত করার জন্য, যাতে তারা স্থায়ী ভালোভাবে কাজ করতে না পারে তারা বাধা সৃষ্টি করতেছে। সে বাধা সৃষ্টি যে না করতে পারে তার জন্য সরকারকে আইনের ক্ষেত্রে কঠোর হতে হবে। এবং নির্বাচনী ক্ষেত্রে নির্বাচন দ্রুত দেওয়ার জন্য তার জন্য আগে দেশের আইনশৃঙ্খলা এবং রাষ্ট্রের মেরামত সংস্কার এগুলো আগে সরকারকে করতে হবে। শুনছি বিগত সরকারের আমলে যে দুর্নীতিগুলো হয়েছে, এখন যে সেই দুর্নীতিগুলো মুক্ত হচ্ছে সেটা কিন্তু নয়, এখনও দুর্নীতি হয়ে যাচ্ছে। আপনার এই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য সরকারকে কঠোর একটা পদক্ষেপ নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন, সেখানে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, যারাই ক্ষমতা আসুক না কেন, তারা যেন অন্তত দুর্নীতিটাকে মুক্ত একটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলে। কারণ এই দুর্নীতির পরিপ্রেক্ষিতে এই দুর্নীতির ভারটা জনগণের উপরে গিয়ে পড়ে। বড় বড় আমলাতান্ত্রিকরা হয়তো দুর্নীতি করেন, সেই দুর্নীতির কারণে আমরা ভুক্তভোগী হই সাধারণ জনগণ। আমরা চাই এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, সাধারণ মানুষ স্বাধীন দেশে স্বাভাবিকভাবে বসবাস করতে পারবে। এমনই একটা সুন্দর সমাজ ব্যবস্থা আমরা চাই সরকারের কাছে। আমাদের উচিত সরকারকে সহযোগিতা করা, যাতে বর্তমান অবস্থায় আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এই অর্থনৈতিক অবস্থাকে ফিরিয়ে আনতে হলে সর্বপ্রথম আমরা যে জিনিসগুলো হয়েছে, বাংলাদেশ কিন্তু এখনও দুর্নীতিতে মুক্ত হয়নি, এখনও কিন্তু দুর্নীতি হয়ে যাচ্ছে। একটা ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে যেতে টাকা নিতে শেষ হয়ে যাচ্ছে। এর ভুক্তভোগী হয় কারা? সাধারণ জনগণ। আমরা সাধারণ জনগণরা চাই যাতে এই ব্যবস্থাটা না থাকে, এবং যদি কেউ দুর্নীতি করেন তাহলে তার ব্যবস্থা এমন করা উচিত সরকারের, যাতে ভবিষ্যতে কেউ এটা করার সাহস না পান। আমরা এমন সুন্দর একটা বিচার ব্যবস্থা চাই। দেখেন, মানুষ যদি ইচ্ছা করে তখন সকল কিছুই সহজ। আমি বলবো না যে সকল মন্ত্রণালয়ে সমানভাবে দুর্নীতি হয়, দুর্নীতি করার সুযোগ সকল মন্ত্রণালয়েই আছে। সকল মন্ত্রণালয় কিন্তু সমানভাবে দুর্নীতি হয় না, কোনোটায় কম হয়, কোনোটায় বেশি। তাহলে যেটায় কম হয় সেটাই কম হয় কেন? সেখানের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সেখানের মন্ত্রী বলেন, উপদেষ্টা যাই বলেন না কেন, তাদের সদিচ্ছার কারণে। আর যেখানে বেশি হয় সেখানে ওই সদিচ্ছাটা থাকে না। তাহলে অবশ্যই যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমলাতন্ত্ররা, সচিব থেকে শুরু করে সবাই যদি একটু সচেতন হয়, দেশের প্রতি দেশপ্রেমিক হয়, তাহলে আমার মনে হয় এটা সম্ভব। বর্তমান যে বিদ্যমান সংবিধান বাংলাদেশে আছে, এই সংবিধানের কোন ধারা বা কোন উপধারা অনুযায়ী আমাদের এই বিপ্লব বা অভ্যুত্থান হয়েছে, আপনি যে নামেই ডাকেন, বর্তমান সংবিধান যেটা আছে, আমরা যারা এই আন্দোলন করেছি, বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা, তাতে এই সংবিধানে তো আমাদের সর্বোচ্চ বিচার ফাঁসি পর্যন্ত রাষ্ট্রদ্রোহিতার কারণে হয়ে যেতে পারে। সুতরাং এই সংবিধানকে রেখে একই সাথে আপনি বিপ্লব করবেন, হয়েছে বিপ্লব করবেন অন্তর্বর্তীকালীন সরকার, এই ইস্যু করলে তো কতদিন চুপ্পু ইস্যু তৈরি হবে, কতদিন অন্য ইস্যু তৈরি হবে। তো এই ইস্যুগুলোর মধ্য থেকে কতক্ষণ প্রতি বিপ্লবের কথা বলা হচ্ছে, কতক্ষণ অন্য ইস্যুর কথা বলা হচ্ছে, এগুলো বলা হতেই থাকবে। আমি আপনাকে দুটো কথা বলতে চাই। সেটা হলো, বাংলাদেশের যেটা বাস্তবতা সেটা হলো, বাংলাদেশে শেখ হাসিনা ফিরবেন সম্ভব একমাত্র তিনি যতগুলো খুন করেছেন, গুম করেছেন, তার বিচারের জন্য ইন্টারপোলের মাধ্যমে। রাজনীতির জন্য বাংলাদেশে শেখ হাসিনা আর কোশ্চিনকালেও ফিরবেন না। তিনি ফিরলে ভালো হতো, কিন্তু এটা আমরা নিশ্চিত বাংলাদেশে এটা তারা যারা করছে, এটা বাংলাদেশের মানুষকে কোনো একটা কিছু ভয় দেখানোর জন্য করছে, কিন্তু এটা সম্ভব না। শেখ হাসিনা ফিরবেন না, তাহলে ফিরবে কারা? ফিরবে মুজিববাদ। এখন আপনি খেয়াল করবেন, বিভিন্ন সংবাদ মাধ্যম অথবা সুশীলরা একটি ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছে যে শেখ হাসিনা খুব খারাপ, কিন্তু মুজিব কিন্তু খুব ভালো। মুজিবের আপনার শেখ হাসিনাকে দিয়ে মুজিবকে বিচার করবেন না। এইটা হলো চরম ধোঁকাবাজি এবং সুশীলপনা এবং সফট শাহবাগিতা। আপনি মনে রাখবেন, বাংলাদেশে গত 51, 52, 53 বছরে যে ফ্যাসিজম শুরু হয়েছে, সেই ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান। তিনি যে মুজিববাদ কায়েম করেছিলেন,
তিনি যে অসংখ্য রাজনৈতিক নেতাকর্মীকে, আপনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় লাইব্রেরির পাশে যে বড় আছে, আপনি দেখবেন গ্রাফিতি, যে সিরাজ শিকদারকে তিনি যে হত্যা করেছিলেন, এরকম 30,000 নেতাকর্মী থেকে শুরু করে এমন কোনো অপরাধ তো নেই যেটা তিনি করেন নাই। তিনি যদি শেখ হাসিনার মতো 15 বছর সময় পেতেন তাহলে তো তিনি বিশ্বে সবাইকে ছাড়িয়ে যেতেন। তো এই জন্য হলো মুজিবকে ভালো বলবার কোনো কিছু নাই। যার যেটুকুন ইতিহাসের, তার যদি বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় তার যেটা অবদান, সেটা আমরা সবাই মিলে অস্বীকার করলেও ইতিহাস স্বীকার করবে। কিন্তু আমরা যেটা বলতে চাই, যার যতটুকুন ভালো, যার যতটুকুন খারাপ, সেটা তাকে দিয়ে দিতে হবে। মুজিব ভালো, হাসিনা খারাপ, এটা হলো বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগকে প্রতিস্থাপন করার একটা বুদ্ধি। কোনোভাবেই মুজিব ভালো, হাসিনা খারাপ এইটা কোনো কথা না, এটা আমরা মানতে দিব না। আমাদের একমাত্র কথা, বাংলাদেশের ইতিহাসের পর থেকে আওয়ামী লীগের গণতন্ত্র কোনো দিন একসাথে যায় না। 71-এর পর থেকে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় ছিল ততবার তারা গণতন্ত্রে আঘাত করেছে, তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তারা পত্রপত্রিকা বন্ধ করেছে এবং সর্বশেষ 24-এ তারা চূড়ান্ত গণহত্যা করে পালিয়ে গেছে। এখানে আমি আপনাকে বলে রাখতে চাই, খেয়াল করুন, অনেকে গতকাল যে ইস্যুটা তৈরি হয়েছে যে হাসিনা পদত্যাগপত্র দিয়ে গেছে কিনা, দুটো প্রশ্ন। একটা হলো, লক্ষণ সেন যখন পালিয়ে গেছে সে কি বখতিয়ার খিলজির কাছে পদত্যাগপত্র দিয়ে গিয়েছিল? তো বখতিয়ার খিলজির কাছে তো লক্ষণ সেন আরেকটি স্যাটার করে অনেকে এখন বলছে, এটা খুবই আমারও ভালো লাগছে বলতে, যে জান বাঁচানো যেখানে ফরজ, জীবন বাঁচানো যেখানে ফরজ, পদত্যাগপত্র তো সেখানে বিলাসিতা। তো আমরা তো চাচ্ছিলাম উনি না যাক, উনি থাকুন। প্রথম কথা হলো, আমরা ফ্যাসিবাদ কোনো পদত্যাগ করাই নেই, আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, আই রিপিট। সুতরাং পতন হবার পরে পদত্যাগপত্র আছে কি নাই এইটা কোনো প্রশ্নই হতে পারে না। আপনাদের মাধ্যমে মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী সাহেবকে একটি কথা আমরা জিজ্ঞেস করতে চাই, একটি মীমাংসিত ইস্যু, ফ্যাসিবাদের পতন হয়ে গেছে, সুতরাং এইটার আবার কাগজপত্র আছে কি না, এটার ডকুমেন্টেশন আছে কি না, এই প্রশ্ন আপনি যে রাষ্ট্রপতিকে উস্কে দিলেন, এটার কারণ কি? এটা আমরা সবাই সাদা চোখে দেখতে চাচ্ছে, আমরা এটাকে সাদা চোখে দেখছি না, আমরা এটাকে সন্দেহের সাথে দেখতে চাচ্ছি যে মীমাংসিত ইস্যু যেখানে হয়ে গেছে, পতনের পর পদত্যাগপত্রের কোনো প্রশ্ন থাকতে পারে না। সুতরাং সেইখানে মতিউর রহমান চৌধুরী কোন কারণে তিনি তাকে উস্কে দিলেন যে আপনার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টেশন আছে কি না, আমি প্রত্যাশা করি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে মতিউর রহমান চৌধুরী সাহেবকে বলতে চাই, আপনি প্লিজ এইটা আপনি ব্যাখ্যা করবেন যে আপনি কোন কারণে এই প্রশ্নটা উস্কে দিলেন। পতনের পর পৃথিবীর কোথাও পদত্যাগপত্র থাকে না, এটা আপনারা জানেন। বিগত 17-18 বছরে এই জালিম ফ্যাসিস্ট এবং দুর্নীতিবাজ সরকার এই দেশে টাকা লুটপাট সহ এমন কোনো হেন কাজ নাই তারা করে নাই। এক পর্যায়ে এই দেশের ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক আন্দোলনের মুখে এই দেশের এই লুটেরা এবং দুর্নীতিবাজ সরকারের প্রধান ঘসেটি বেগম শেখ হাসিনা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এখনও বিগত সরকারের যে লুটেরা সরকারের প্রেতাত্মা এই দেশের থেকে কিন্তু এখনও উধাও হয়নি। তারা এখনও বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বড় বড় জায়গায় এখনও তারা রয়ে গেছে। তারা আজকে এই বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে তারাই কিন্তু এখনও দেশের দ্রব্যমূল্যর নিয়ন্ত্রণ করছে। তারা জিম্মি করে বিভিন্ন সিন্ডিকেট করে তারা এখনও ওই প্রেতাত্মারা এখনও কাজ করে যাচ্ছে, যার ধারাবাহিকতায় আজকে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কিন্তু আমাদের সকলেরই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার প্রত্যাশা, ওই জালিম লুটেরা সরকারের যে প্রেতাত্মারা আছে, যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটটা অচিরেই ভাঙিয়ে দিলে, এই সিন্ডিকেটকে ধ্বংস করে দিতে পারলে তাহলে আজকে দেশে দ্রব্যমূল্যর বাজার সহনীয় হবে। এবং আরও একটা বিষয়, সেটা হলো এই দেশের মানুষ আরও প্রত্যাশা করে যে খুব শীঘ্রই একটা নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে এই দেশ পরিচালনা করার দায়িত্ব দেওয়া মনে হয় বাঞ্ছনীয়। যে চাল 65 টাকা, সেই চাল এখন 80 টাকা হয়ে গেছে। যে ডিম ছিল 50 টাকা, 150 টাকা ডর্জন বা 40 টাকা 45 টাকা ডর্জন, সেই ডিম এখন 70 টাকা ডর্জন, 170 টাকা ডর্জন। তাহলে এই যে গিয়ে ম্যাজিস্ট্রেট গিয়ে জরিমানা করে 20,000 25,000 টাকা জরিমানা করে, সে তো এটা জরিমানা করে 12 একদিক দিয়ে, আরেক দিক দিয়ে সেই টাকা 20,000 জরিমানা করলে 50,000 সে আবার দাম বাড়ায় উঠে এলায়। সে 20,000 25,000 জরিমানা না করে তাকে নিয়ে হাতায় দেয় 6 মাস 3 মাস, এটা করুক। সে 20,000 জরিমানা করে তাদেরকে সুযোগ করে দিচ্ছে যে ভাই আমিও খাই তুইও খা। সে 20,000 টাকা কার পকেটে যায়? জনগণের টাকা নেয়, জনগণের পকেটে আসে, আর যায় হলো সরকারের পকেটে। টাকা তো আমি কষ্ট করে সারাদিন কাজ করে রাস্তায়, আমার পকেটে তো আসে না। যে বর্তমান সরকারের কাছে
একজন নাগরিক হিসেবে আমাদের অবশ্যই অনেক প্রত্যাশা, কিন্তু গত 2 মাস বা 2.5 মাসের যেই সরকারের কাছে আমরা আমাদের প্রত্যাশার কিছু কিছু জায়গায় আমি নাগরিক হিসেবে মনে করি যেখানে আরেকটু ভালো হইতে পারতো। প্রথমত এই আন্দোলনের যে আহত তাদের যে চিকিৎসা ব্যবস্থাটা, এখানে তাদের যে পদক্ষেপ মানে বর্তমান সরকারের যে পদক্ষেপ, এখানে আরেকটু বোর্ডলি কিছু করলে এটা ওদের জন্য ভালো হতো। এখনও 2 মাস 2.5 মাস পরে আমরা যেটা দেখতে পাই বিভিন্ন নিউজে যে আহতরা এখনও চিকিৎসাধীন আছে, 2.5 মাস পরে আহতরা চিকিৎসাধীন আছে, এটা আমাদের কাছে দেখতেও খারাপ লাগে। যে আমরা ভাবছিলাম যে বিগত সরকারের সময় যে দ্রব্যমূল্য ছিল সে তার চেয়ে অনেক সস্তায় খাবো, বাট এখন দেখতেছি যে এর চেয়ে অনেক বাড়তি দাম। বাট আমরা কি খাবো, কীভাবে বাঁচবো আমরা? এটা হচ্ছে রিক্সাওয়ালার কথা, নট অনলি রিক্সাওয়ালা, এটা আমারও কথা। এবং আমার মনে হয় যে আমার মতো যারা নাগরিক প্রত্যেকেরই একটাই কথা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থাকবে কেন? হোয়াই? আগে একটাই ছিল, দোষ ছিল যে সিন্ডিকেট। বাট হোয়াট ইজ সিন্ডিকেট? সিন্ডিকেট তো আমরাই যদি এটা মানে কী বলি সলভ করতে না পারি তাহলে কে করবে? হু ডান দিস? সামগ্রিকভাবে এমন একটা কিছু করতে হবে যাতে দ্রব্যমূল্য কম থাকে। ব্যবসায়ীর অবস্থা যেভাবে চলছে, দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। যারা এক জিও গাড়ি কিন্তু অনেক কষ্ট করে 10 লাখ টাকা জোগাড় করতো, হয়তো ওই গাড়িটা 20 লাখ টাকা দিয়ে আমাদের কাছ থেকে 10 লাখ টাকা ব্যাংক সাপোর্ট দিত। এখন ব্যাংকেও লোন দেয় না ঠিকভাবে, কারণ না দেওয়ার কারণে ব্যাংকে টাকা নেই, ব্যাংক খোলসা করে পালাইছে। তো এইভাবে আগে ডলারের দাম কম ছিল, আমাদের অর্থনীতি অবক্ষয়ের কারণের জন্য ডলারের দাম বেড়ে গেছে। যে আগে ডলার ছিল মনে করুন 89-90 টাকা, সেই ডলার 124 টাকা হয়ে গেছে। এই কারণের জন্য ডিউটি বেড়ে গেছে। জাপানের ইয়েন দাম বেড়ে গেলে এখানে ডিউটি বেড়ে যায়। সব কিছুই 100% মার্জিন দিয়ে এখন এলসি করতে হয়। আগে 100% লাগতো না, আগে 10% 20% দিলে ব্যাংকের টাকা ছিল অ্যাভেলেবেল, এলসি করতে পারতো, মানুষ ব্যাংকের সুযোগ সুবিধা পেত। এখন ওই সুযোগ সুবিধার থেকে বঞ্চিত, কারণ ব্যাংকে টাকা নেই। আগে তো ছিল বাক স্বাধীনতা বলতে তো মানুষের কিছু ছিল না। আমরা চাইলে যে মুক্ত ছিলাম না তো, আমরা কারো বিরুদ্ধে আমরা বিরুদ্ধে কথা বলতে পারতাম না। ওই যে করতেছে সুখে দেখতেছি, কিন্তু এটা আমরা প্রকাশ করতে পারতাম না। কিন্তু এখন মনে হয় হয়তো একটু পারছি, কিন্তু ভবিষ্যতে কী হয় এটা তো আসলে বলা যায় না। আমার মনে হয় আগামী সরকার যারা আসবে তাদের অতীতের সরকার থেকে শিক্ষা নিতে হবে। যারা ফেসিবাদী কায়েম করলে কিন্তু ওনাদের এই সেম পরিণতি ভোগ করতে হবে, ওই জিনিসটা ওনাদের মাথায় রাখতে হবে। আমাদের একটা প্রত্যাশা থাকবে ওনারা যাতে ওইখান থেকে অতীত থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে রাষ্ট্র গঠন করে, ওই জিনিসটা প্রত্যাশা থাকবে আগামী সরকারের কাছে আমাদের। এই সরকার যেভাবে চালাইতেছে মোটামুটি খারাপ না, ভালোই, কিন্তু আমাকে এখন আর চান্দা দেওয়া না কেনা, ডেলি 300, 400, 500 টাকা চান্দা এডিয়ার দেওয়া না কেনা, এইটা হইলেই মনে হয় ভালো হয়। আগে তো ডেলি 400, 500 দেওয়া নাকতো, এখন তো আর এটা দেওয়া না কেনা। আর কোন বিষয়ে উন্নতি চাবো? গরিব মানুষ আমরা, মোটা খাওয়ান, মোটা কাপড় পরে বাঁচতে এটাই তো উন্নতি। বর্তমান প্রেক্ষাপট হিসাবে আগের তুলনায় ভালো। এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটা আসছে মাত্র হয়তো 2 মাস একটু অধিক, 3 মাস হয় না এখনও। এরা চেষ্টা করতেছে দেশটা একটু স্বাভাবিক পর্যায়ে আনার জন্য, এটা তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করতেছে। পাশাপাশি আমাদের যারা জনগণ আছে আমাদেরও সহযোগিতা করতে হবে, তাদের একার পক্ষে তো সম্ভব না। কিন্তু সাবেক যে সরকারটা ছিল একদলীয় সরকার, যেটাকে বাকশাল, তাদের একটা ইচ্ছা ছিল যে বাকশাল কায়েম করা, কিন্তু মুখে বলতো গণতন্ত্র, আসলে তাদের ভিতরে কোনো গণতন্ত্র বলতে ঘও ছিল না, গণতন্ত্রের ঘও তাদের ভিতরে ছিল না। তারা শুধুই দেশকে দুর্নীতি লুটপাট করে খাইছে, কিন্তু উপর থেকে দেখাইছে যে উন্নয়ন। আসলে এটা আসলে তাদের মুখের ফুলঝুরি। তারা যে দুর্নীতি করছে, এই দুর্নীতি না করলে দেশে আজকে আর অনেক ভালো কাজ হইতো, মানুষ আজকে কষ্টে থাক না, প্রতিটা মানুষ ঋণগ্রস্ত। কারণ হলো একটাই, তাদের সেই দুর্নীতির কারণে। আজকে দেশের জনগণ, ছাত্র জনতা ঐক্যভাবে তাদের বিতাড়িত করছে, মানুষ এখন একটা হাফ ছেড়ে বাঁচছে। যদি একবেলা কমও খায়, তারপর মানুষ চিন্তা থেকে মুক্ত, যে না, একটা স্বৈরাচারের কবল থেকে দেশকে আজকে মুক্ত করেছি, ভালো আছি, ভালো থাকতে চাই, এইটাই হলো আমাদের আশা প্রত্যাশা। এই চেঞ্জ হওয়ার পরে এই গভর্নমেন্টের কাছে অনেক বেশি আশা ছিল, যে আশাটা আসলে আমরা সুফল পাচ্ছি না। তো এটাই সবথেকে বড় দুর্ভাগ্য আমাদের, যে এত বড় একটা আন্দোলন, এত কিছু ঘটে গেল, তারপরে আসলে আমাদের প্রত্যাশাটা ওইভাবে পূরণ হচ্ছে না।
এই আর কি। আর যেহেতু একজন নোবেলজয়ী মানুষ নিয়েছিলেন, তা আমরা ভেবেছিলাম, বা আমি ব্যক্তিগতভাবে ভেবেছিলাম যে যুগান্তকারী কিছু পরিবর্তন আমরা পাবো, কিন্তু এখন পর্যন্ত সেরকম কিছু পাচ্ছি না, বরং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সেই সব বেড়ে একটা হুলস্থুল অবস্থা হয়েছে। ছাত্র সমাজের কাছে আমরা চিরকৃতজ্ঞ যে দেশটা স্বৈরাচার মুক্ত করে দেশটাকে স্বাধীন করার জন্য। অবশ্যই আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে, এত তাড়াহুড়া করে চলবে না। সরকারের অবশ্যই কিছুটা অন্তত 6 মাস 1 বছর আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের সময় দিতে হবে দেশ সংস্কারের জন্য। 16 বছরের এই স্বৈরাচারের শাসন, এই অত্যাচার থেকে দেশটাকে যেভাবে তছনছ করে গেছে, আমাদের নিশ্চয়ই আমাদের কিছুটা সময় এই সরকারকে দিতে হবে, অন্তর্বর্তী সরকারকে। আমাদের দেশবাসী, আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। বর্তমান সরকার যে কাজগুলি মানে করতেছে দেশের জন্য, অবশ্যই দেশের ভালোর জন্য করতেছে। আমরা কৃতজ্ঞ। অবশ্যই সবার একটু ধৈর্য ধারণ করা উচিত। এই সংবিধান তো অবশ্যই সংস্কার করতে হবে। সংবিধান সংস্কার না করলে তো দেশ উন্নয়ন হবে না। তাদের বিচার তো অবশ্যই আমরা চাই, তাদেরকে নিয়ে আসতে হবে দেশের মাটিতে, এই বিচার করতে হবে। গণহত্যার বিচার তো অবশ্যই করতে হবে। আমরা তো দেশবাসী তো গণহত্যার বিচার চাই। আর যারা আছে যাদের ছত্রছায়া আছে, আমাদের জানা মতে তো অনেকেই দেশে এখনও আছে, সবাই তো পালায় যায়নি। স্বৈরাচার হাসিনা না হয় পালাই গেছে, তার মানে তো ইনা সবাই পালাই গেছে, হয়তো 2-4 জন গেছে, আর বাকি মানুষ তো দেশেই আছে। তারা তো কারো না কারো ছত্রছায়ায় আছে, তাই না? এগুলোকে ধরতে হবে, তো আইনের আশ্রয় আনতে হবে। তো এই সরকারের কাছে প্রত্যাশা হইল যে এরা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করব, আর হইলো দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত, ঠিক আছে? আমরা সাধারণ যারা জনগণ আছি, আমাকে খুবই কষ্ট। দ্রব্যমূল্যের দামটা কমাই দিব, আর একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দিব। ভালো একটা সরকার আইব দেশের ভিতরে। এইটাই যে বর্তমান যে আন্তর্কালিক সরকার ডক্টর ইউনূস, মানে তার কাছে একটাই আবেদন যে উনি সুষ্ঠু একটা নির্বাচন দেয়, এবং কি যে সিন্ডিকেটগুলো আছে, এই সিন্ডিকেটগুলো দ্রুত এটা ভাঙে। আসলে পরবর্তীতে যে বাংলাদেশ, আমরা গত যে 5ই আগস্ট পর থেকে আমরা প্রত্যাশা করছি, আগের সংসদে ছিল যারা আমাদের জনগণ কর্তৃক নির্বাচিত না, এক ধরনের চেপে দেওয়া যে মানুষগুলা। তো আমরা চাই এখন মানুষের মতামত প্রতিফলিত হয়, এরকম সংখ্যানুর যাতে সংসদে আসে। তো এটার জন্য দরকার হচ্ছে আসলে সুষ্ঠু একটা নির্বাচন, যাতে যেখানে জনগণের মতামত সে তুলে ধরতে পারবে ভোটের মাধ্যমে, সেই পরিবেশে সৃষ্টি করা। আমার বর্তমান যারা উপদেষ্টা বা বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার বলি বা সাময়িক যে সরকার, তাদের কাছে প্রত্যাশা থাকবে দ্রুত সময়ে যাতে তারা এই পরিবেশটা সৃষ্টি করে, যাতে এমন সংসদ হয় যেই সংসদে সাধারণ জনগণের মতামতের প্রতিফলন ঘটবে, সেটাই আমাদের প্রত্যাশা। যারা সরকার ক্ষমতা ছিল, ফেসিবাদী সরকার, আমরা রাজপথে মানে রাস্তায় হাঁটতে পারিনি, ভয়ে ছিলাম, নিরাপদে ছিলাম না। একটা সুষ্ঠু নির্বাচন হোক, এটা সবাই চাই, যে জনগণের আমরা প্রত্যাশা করি। আগামী যে নির্বাচনটা হবে, আমরা এটা সকল মানে আওয়ামী লীগ যারা বাদে, যারা ফেসিবাদে যারা আসছিল, তাদের বাদে সকল ঐক্যবদ্ধ হয়ে এটা নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, এটা সবাই আমরা চাই। বিএনপি ছাড়া নির্বাচনটা একদম, এটা কোনো নির্বাচনই ছিল না, এটা একদম একদলীয় শাসন ছিল। এটা কখনো একটা বৃহত্তর একটা দল বিএনপি, মানে আনাচে গোনাচে পুরো বাংলাদেশের সব অলিগলিতে, সব ইউনিয়ন উপজেলা সংগঠন ছিল, তারা একটা মাঠ পর্যায়ে নেতাকর্মী ছিল, তাদেরকে ছাড়া একটা নির্বাচন তো এটা প্রশ্নই আসে না। জিনিসপত্রের দাম তো সবাই চায়, আর নিম্নবিত্ত হইতে ঊর্ধ্ববিত্ত পর্যন্ত সবাই চায় জিনিসপত্রের দামটা একটু নিম্নগতি আসার জন্য। সবাই একটু সুযোগ সুবিধা পাবে এবং মহানবরী একটু অন্তত বাজার করতে পারবে। এখন উপরস্থ যারা আছে তাদের কোনো সমস্যা নাই, তারা তাদের স্যালারি হিসাবে তারা পর্যাপ্ত বাজার করতে পারে, এবং নিম্নবিত্ত যারা আছে তারাও ইনকাম করতে পারে। আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, তাদের আয়ের হিসাবে ব্যয় বেশি। সবাই এই মাতে মনক্ষুণ্ণ সবাই। সরকারের প্রতি চাওয়া সবারই একটাই চাওয়া যে আমাদের সব জিনিসপত্রের দাম যেন একটু নিম্নগতি আসে। যে যার জায়গার থেকে তার দায়িত্বশীল তার সেই আমাদেরকে সেবা দিতেছেন, আমরা তাদের সেবায় সন্তুষ্ট। এখন আমি আল্লাহর রহমত বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থায় আমি সন্তুষ্ট। রিক্সা বা অটো রিক্সাগুলো চলতো না, এখন ওইটা তো মেন রোড থেকে শুরু করে সব রোডেই চলাচল করে।
এবং কি ট্রাফিক রুলস এখন আর ওইভাবে কেউ মানে না, পুলিশও গাফিলতি করে, মানে রুলসের মধ্যেই নাই এখন আর। গাছাড়া আমল থেকে আগে তো ট্রাফিকরা তো ঘুষ খাইতো, খাইতো, টাকা দিত, সাইড দিত, এখন তো ওটা পায় না। আর এখন পাবলিকের সাথে ট্রাফিকরা তর্ক করে না, যেমন আছে ঠেলে টুলে যেরকম চলে সেরকমভাবে চলতেছে। অবশ্যই যখন ভোটের মাধ্যমে নির্বাচন না হওয়া পর্যন্ত এরকম মনে হয়, আমার মনে ব্যক্তিগত দিক থেকে ঠিক হবে না, কারণ এখন কেউ রুলস ওভাবে কেউ মানতেছে না, যার ইচ্ছা মতো যেভাবে চলার ধরে সেভাবে চলতেছে। আগে ফুটপাতের দোকানপাট কয়টা বসতো, এখন দেখেন ফুটপাতের দোকানপাট শহরে বলতেছে, কেউ দেখার বিষয় না, এটা কেউ দেখতেইছে না, এগুলো আইন শৃঙ্খলাভাবে ঢিলা ঢালা। আর পুলিশরাই মানে হচ্ছে তাদের গদিলেই টেনশনে আছে। বিগত 15 বছরের যে লুটপাটের কারণে আমরা এক প্রকার, আমি চাকরি করতাম, আমি সেপ্টেম্বর মাসের 9 তারিখেও ডিউটি করছি, আমার অফিসে অনেক টাকা বেতন বকেয়া পড়ে রয়েছে, আমার সংসার তো চালাইতে হবে। এরপরে আমি রাইড শেয়ারে নামছি, তাই এখানেও যে কম্পিটিশন কি মানে এত পরিমাণ বেকার, আমরা যে ভাড়া আগে 200 টাকায় মারছি সেই ভাড়া এখন 120 টাকা চাইলেও কাস্টমার মানে যাত্রী 100 টাকা দেয় হাইটে যায়, তাই কেউ না কেউ তো তাকে নিয়ে যায়, কারণ ওই যে দিন শেষে তো কিছু তরকারি বা খাদ্যদ্রব্য নিয়ে যাইতে হবে বাসায়। তাই এরকমের কষ্ট তো যে আপনারা যদি এখন এই যে সরকার আছে, এই সরকার তো আইসা এই ক্যান্সার, এটা তো জ্বর না যে আমি নাপা খাইলাম ভালো হয়ে গেল সকালে, এই তো 15 বছরের ক্যান্সার, এই ক্যান্সার তো রথে রথে ঢুকে গেছে, এই ট্রিটমেন্ট করিয়ে তারপর ভালো করতে হবে। কারণ আমরা যে মানুষ এখন যে কী পরিমাণ, কারণ আমি একটা অফিসে অ্যাকাউন্টসে জব করতাম, আমি একটা ভালো স্যালারিতে জব করতাম, আমার মতন যখন গল্প করি দেখি যে শুধু আমি না, এটা আমার থেকে অনেক বেশি কষ্ট আছে। তারপরে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চাইর হাত পায়ে ভালো রাখছে, সন্ধ্যাবেলা সুস্থ শরীরে বাসায় যাইতে পারি, এইটা হলো বড় নেয়ামত। দিন শেষে দেখা গেছে 400-500-1000 টাকা নিয়ে খুব কষ্ট। আর আমাদের বাসা বাড়ি এরপরে দ্রব্যমূল্যের কারণে একটা ছোটোখাটো ফ্যামিলি মাসে 20-25 হাজার টাকায় চলা যায় না, ভাড়া টাড়া বাচ্চাদের লেখাপড়ার খরচ দিয়া এভাবে চলা সম্ভব না। এমনিতে তো ওভারঅল আমরা সবাই কষ্টে আছি। আগে যারা লুটপাট করে চলে গেছে, দেশটা তো তারা পুরো পঙ্গু বানাই থেকে গেছে, কারণ বর্তমান যে আসছে তাকে তো সময় দিতে হবে, কারণ তাকে যদি আমরা সময় না দিয়ে যদি তাকে বলি এই চাই ওটা করেন এটা অসম্ভব। আসলে আগে আমাদেরকে ভালো হতে হবে, কারণ সিন্ডিকেটটা সরকার করতেছে না, বর্তমান দেশের মানুষই করতেছে সিন্ডিকেট। আর এখানে যদি আমরা যে জনগণ আছি তারা যদি আমরা যদি একসঙ্গে হয়ে কাজ করতাম এই মাঠে, তাহলে এই সিন্ডিকেটওয়ালারা এখানে সুযোগ পাইতে না। কিন্তু আসলে কি দোষটা হলো আমাদের, কিন্তু আমাদের দোষটা আমাদের কান্দে না নিয়ে আমরা দোষ দিয়ে দিই আরেকজনের ঘরে, এই আমাদের মেন সমস্যাটা। আসলে কি বর্তমান যে বাজারের মূল্য বর্তমান যেটা হইতেছে তাকে আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছে, আমরা চলতেছি। আর আশা করি যে কিছুদিন গেলে যে সরকার আছে, যে দায়িত্ব আছে, বা পরে সামনে যখন নির্বাচন হবে তখন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।